জাভিয়ান ওইভাবে বসে থাকে মেয়েটার হাঁটুর সম্মুখে। আয়নাজ নাক টানে। তার সর্দি এসে ঠোঁটের ওপর জমতে চাইলে সে জামার হাতায় তা মুছতে গেলে জাভিয়ান টিস্যু দিয়ে মুছে দেয়। এত অপরিষ্কার একটা বিয়ে তুমি। আপনি আমাকে সত্যি চুমু দেননি? ও হ্যাঁ, সেটাই তো। আপনি কেন আমায় চুমু দিবেন? আমাকে তো আপনি দেখতেই পারেন না। আমি এমন বসে বসে স্বপ্নও দেখতে পারি? বিশ্বাস হয় না আমার, কিন্তু এটা সত্যি। আমি যে একটা ব্রেইনলেস ফ্রগ। আয়নাজ নখ কামড়ায় দাঁতের সহিত। সে খুবই ভাবনায় ব্যস্ত। আসলে কি হয়েছিল? সে বসে বসে এমন স্বপ্ন কিভাবে দেখে? যদিও ঘুমের ঘরে যা দেখে সেটা নিজের মধ্যে রেখেই দেয়, তবে এখন সত্যি তার মাথাটা নষ্ট। লিসেন আয়নাজ, সে হোয়াট এভার, কিন্তু তোমার এই মুখে যেন কোনো হাজবেন্ড নামক জার্কের নাম না শুনি, বড্ড খারাপ হবে। জাভিয়ান উঠে দাঁড়ায়। আয়নাজ তার ফ্রক ঠিক করে। চুমুর ব্যাপারটা ক্লিয়ার হলে মেয়েটার এখন হাঁটুর ব্যথা অনুভব হয়। সে দাঁতের সাথে দাঁত চেপে নেয় ব্যথা সহ্যের আশায়। তবে সেটা হওয়ার কথা কি? তার ওপর জাভিয়ানের কথায় আরও বেশি বিষ। জামাইয়ের কথা না বলে কার কথা বলবে মেয়েটা? আজব। কেন কেন? আমি কেন আমার স্বামীর কথা ভাববো না? আমার একমাত্র স্বামী হবে, সেই আমার প্রথম সব হবে। যদিও আপনি আমার কোমর। বলতে বলতে জাভিয়ান তার ঠোঁট দুটো আঙ্গুলের সাহায্যে চেপে ধরে। তুলে আছাড় মারবো আয়নাজ, এখানে আটকে রাখবো, বাড়ির মুখ দেখবে না আর। জাভিয়ানের কণ্ঠে তেজ, ভয় আয়নাজের চোখে। সে মেয়েটাকে আরও জব্দ করার সুযোগে আয়নাজের ঠোঁট থেকে হাত সরিয়ে মেয়েটার সোফায় দুই ধারে দুই হাত রাখে সে আলগোছে। সরি স্যার গো, আমি বিয়ে করতাম না। আয়নাজ ভয় পেয়ে ধীরে ধীরে বলে, চোখে তার পানি চিকচিক করছে। জাভিয়ান এক দৃষ্টিতে চেয়ে রয় মেয়েটার পানে, কেমন আফিম রমণী। শাট আপ, এসব কথাবার্তা শুনলে মুখ সেলাই করবো তোমার। অ্যান্ড ইয়াস, তোমার মাথা থেকে ওই কাল্পনিক হাজবেন্ডের ভূত ছাড়াও। আমি ছাড়ালে কিন্তু মাথায় আসতে থাকবে না তোমার। জাভিয়ান তেজি কণ্ঠে জানান দেয়। আমার হাতটা ছাড়বেন স্যার গো, ব্যথা পাই আমি। আয়নাজ নিজের ঠোঁট কামড়ে ধরে দাঁত দিয়ে। রূপের তাপমাত্রায় সে জমে যাচ্ছে, সাথে জাভিয়ানের সতর্কবার্তা শুনে গলাটাও কেমন বরফের মতো জমে যাচ্ছে। জাভিয়ান খেয়াল করে সে একটু জোর দিয়েই মেয়েটার হাত দুটো আঁকড়ে ধরেছিল সোফার সাথে। হাতের মুঠো আলগা করতেই দেখে কেমন লাল ছাপ বসেছে তার আঙ্গুলের। সফেদ চামড়ার কি নিদারুণ বিষাদ আলাপন। বাড়ি যাও। যাই। আয়নাজ উঠে ধীরে। তার হাঁটুতে টান পড়ে কিছুটা। মেয়েটা দাঁত খিঁচে নেয় ফের। হাঁটু কনুই এইসব জায়গায় ব্যথাটা সহ্যের জন্য শক্ত মনের দরকার, যা এই বিবেকহীন মৌমাছির নেই। সে নাকের সর্দি বের করে কান্নায় মশগুল। জাভিয়ানের দৃষ্টি নিভু নিভু। সে মেয়েটাকে আলগোছে পর্যবেক্ষণ করেছে, যেন ছোট্ট শিশু ব্যথা পাওয়ার পর হাঁটতে ভুলেছে। আয়নাজ অন্তরের ভেতর ভেতর কায়নাতের গুষ্টি উদ্ধার করছে, কিন্তু মুখের বাহিরে সেই শব্দ আসলো না। জাভিয়ান শুনলে রক্ষে নেই কায়নাতের। সেদিন তার ভাইকেও মেরে ফেলবে বলেছিল এই লোক। কেন কঠোর সৈনিক এতটা আক্রমণাত্মক সেটা ভাবে আয়নাজ, কিন্তু উত্তর পায়নি। পাষাণ সৈনিকেরা এমন হয়, মেয়েটা ভাবে। কাম। একটু মৃদু সুর, কণ্ঠে কি যত্ন নাকি বিরক্ত আয়নাজ বুঝল না। মেয়েটা তাকিয়ে জাভিয়ানের হাতের তালুর দিকে। বিশাল এক তালু, কাউকে শক্ত আঘাত করে প্রাণ নেওয়ার মতো। আমি যেতে পারবো। আয়নাজ সাবধানে এক পা এগোয়। হাত ধরো পাগল। জাভিয়ানের হাত তেমন করেই শটান রাখা, আর হুমকি ধুমকি খাওয়ার কোনো ইচ্ছে নেই। মেয়েটা নিজের ছোট্ট হাতটা স্বইচ্ছায় জাভিয়ানের হাতের তালুর মাঝে রাখল। তার সফেদ হাতটা দুটি ছড়িয়ে উঠল মুহূর্তেই জাভিয়ানের তামাতে হাটের মাঝে। আয়নাজ কিছুটা খেয়াল না করলেও জাভিয়ানের হৃদয়ের গতি অস্থিতিশীল। সে ব্যাকইয়ার্ডে যায় আয়নাজকে নিয়ে। তারপর কটেজের বাহিরে সিঁড়ি কটেজ যুক্ত করে নিজে উঠে পড়বে। আয়নাজের কক্ষের পেছনের জানালার পর্দা দুখানা নিয়ে লম্বা আয়তন করে। ওপর থেকে জাভিয়ান পর্দা নিচে ফেলে। আয়নাজ বলে ওঠে, দুই হাত পর্দায় বেঁচিয়ে নাও, ব্যথা হবে না। আমি টেনে উপরে তুলছি। পড়ে যাব আমি। আয়নাজ ভয় ভয় পায়। পড়বেন আপনি, আমি আছি। জাভিয়ান সিঁড়ির কয়েক তাক নিচে নেমে আসে। আয়নাজ শক্ত করে পর্দা খামচে ধরলে জাভিয়ান হুট করে পর্দা টেনে নেয়। মেয়েটা চিৎকার গিলে ফেলে মায়ের কাছে ধরা পাওয়ার ভয়ে। তবে মুহূর্তে চমকে ওঠে সে জাভিয়ানের সাথে লেপ্টে আছে দেখে। জাভিয়ান তাকে আঁকড়ে নিয়েছে। লোকটার সুবাসে আবারও আয়নার চারিদিকের জ্ঞান হারিয়ে ফেলে। এত সুগন্ধে তার যেন ঘুম ঘুম আসে।
জাভিয়ান মেয়েটার শরীরের উষ্ণতা পেয়ে মাথা খেয়ে হারায়। বিপদ না হওয়ার আগে সে সিঁড়িতে দাঁড় করায় আইনাসকে। আস্তে উঠো, আমি আছি, পড়বে না। আপনি আমার হাত ধরে রাখুন, আমি উঠছি। আইনাজ মাতাল কণ্ঠে বলে ওঠে। হুট করে তার মনে হচ্ছে জাভিয়ান কঠোর হলেও তার জন্য মারাত্মক মিষ্টি। রাখছি তো, এতবার বলতে হয় না। বারবার আমাকে ছোঁয়ার ধান্দা তোমার? মেয়েটার মাতাল কণ্ঠে নিজেকে কঠোর রাখার জন্য আর কোনো শব্দ খুঁজে পায়নি জাভিয়ান। মিষ্টি, সাথে সাথে সেই মিষ্টি আইনাজ পিঁপড়েদের মাঝে বিলীন হলো। সিঁড়ির কয়েক ধাপ উঠে ব্যালকনিতে নেমে যায়। পেছনে জাভিয়ান শটান তার ঢাল হয়ে দাঁড়িয়ে আছে, এটা বুঝে কেমন সাহস পেয়ে উঠল উই পোকার প্রাণ। যেই না ভেবেছে পেছন ফিরে লোকটাকে ধন্যবাদ দিবে, অমনি দেখে লোকটা সিঁড়ি দিয়ে তাদের কটেজে রেখে চলে যাচ্ছে। এখন চিল্লিয়ে কিছু বলাও যাবে না, মা জানলে আস্ত রাখবে না। তারপরও মেয়েটা বিড়বিড় করে বলে, পাশান, আপনি বুঝেছেন, কখনো থ্যাংক ইউ বলতাম না, কিন্তু কি করব, আমার মতো লক্ষ্মী মেয়ে একটাও নেই যে শত টিটকারি দিন আপনি আমাকে, আর আমি দিচ্ছি আপনাকে ধন্যবাদ। পরপর মেয়েটার রুমে গিয়ে বিছানায় গা এলিয়ে দেয়। ইস, পিঠেও কেমন টান ধরেছে। মুহূর্তে কঠিন গালি ছড়ে সে কায়নাতের উদ্দেশ্যে। তারপর কেটে যায় সপ্তাহটা। অবশ্য আয়নাস 3 দিন জ্বরেই মগ্ন ছিল। ব্যথার জন্যই জ্বর আসে। জাভিয়ান মেয়েটাকে সরাসরি দেখেনি এই কয়েকদিন। প্রচুর ব্যস্ত ছিল সে ট্রেনিং নিয়ে। শীঘ্রই গণ্ডগোল শুরু হবে রাজ্যে, যেটা জাভিয়ান, রাজা ও রাজ্যের গুরুত্বপূর্ণ মানুষেরা জানে। তবে পরিবারের এইসব নিউজ থেকে গোপন রেখেছে। জাভিয়ান মেয়েটাকে দেখেনি সরাসরি, সেটা ঠিক, কিন্তু রোজ ফোন করে একটিবার হলেও মেয়েটাকে দেখত জাভিয়ান। তাকে শাস্তি দেওয়ার বাহানায় হলেও মেয়েটাকে রোজে একবার দেখা হতোই তার মোবাইলে। সেটা আর ছুটে যায়নি। যদিও মাঝে মাঝে এলি জ্বরে মগ্ন মেয়ের সেবা করতে সারাক্ষণ মেয়ের সাথে লেগে থাকত। তখন জাভিয়ান ভিডিও কলে না দেখলেও তাকে ছবি তুলে পাঠাতে বলতো। আয়নাজ কখনো থার্মোমিটার মুখে নিয়ে আইস ব্যাগ চোখে লাগিয়ে কম্বলে গা ঢেকে সিরাপ মুখের সামনে নিয়ে হাস্যকর ছবি তুলে পাঠাতো। জাভিয়ান মেয়েটার সেই সব ছবি দেখে যতটা মুগ্ধ হতো, ততটাই তার ফিলিংস নিয়ে রোশানলে ভোগে। মেয়েটা তার জন্য মারাত্মক এক মেডিসিনে পরিণত হয়েছে। প্রিন্সেস ইনারার বিবাহের অনুষ্ঠানের জন্য পুরো রাজ্য আজকে লাল রঙের আবরণে ঢেকে। আয়নাজের শরীর কিছুটা চাঙ্গা আজ। সে যত না সুস্থ তত দুরন্ত। গতরাতে হলুদে যেতে পারিনি। ম্যারি থেকে শুনেছে বিশাল আয়োজন ছিল। দেশীয় কালচার এবং ইনারার স্বামীর দেশীয় কালচার মিলে ব্যাপক ধুমধাম মৌসুম। তবে মেয়েটার সন্ধ্যার পর থেকে বমি হওয়ায় মা কঠোর বিরোধ করেছিল। জাভিয়ানের একটা ছবি দেখেছিল একটু আগে সোশ্যাল মিডিয়ায়। কালো রঙের একটা পাঞ্জাবি পরিহিতা ছিল। ভিনদেশি মানুষের গায়ে পাঞ্জাবি কেমন অস্থিরতায় ঘেরা এক মৌসুম। টমাটের শরীরে কালো পাঞ্জাবি গভীরতায় খাসা। আয়নাস্ত লোকটার বদনেই হারিয়ে গেল যেন। ইস, লোকটাকে সামনাসামনি দেখেনি কতদিন হলো। মেরি ফোন দিচ্ছে বারংবার। তাড়াহুড়োয় আয়নাজ মায়ের আলমারি থেকে শাড়ি নিয়েছে। বাঙালি কালচারের রীতি অনুযায়ী হবে বিয়ে। সোনালি শাড়ি মেয়েদের ড্রেস কোড, আর ছেলেদের খয়েরি কোট। সবাই সেভাবেই তৈরি হয়েছে। মাথাটা মাঝে মাঝে ঝিমঝিম করছে আয়নাজের। তাও নিজে নিজে কিছুটা সাজগোজ করল। আজ মা ফিরবে না সন্ধেয়। রাজ্যের বেশ কয়েকজন মহিলার হেয়ার স্টাইল করানোর জন্য আদেশ এসেছে। মা ব্যস্ত প্রচুর। আয়নাজ নিজে নিজেই তার চুল আশ্রিয়ে কেবল কানের পেছনে গোজে। কানে বড় দুল পরে আর গাঢ় লিপস্টিক দেয়। এই তার সাজ। সোনালি রঙের জড়ি সুতোর কারুকাজ সাজ, আর মেয়েটার শুভ্র ত্বক। ওই টুকটাক সাজ তাকে প্রেয়সী বানিয়ে ফেলল। আয়নাজ আয়নায় ঘুরে ঘুরে তাকে দেখে। পেট কোমর সবটা ঢাকা। আবার না জাভিয়ানের সামনেই তার ইজ্জতের রফাদফা হয়। মেয়েটা গুনগুন গান করে। মোবাইল নিয়ে বেরিয়ে আসে কটেজ থেকে। মেরিও যোগ দেয় তার সাথে। দুজনকেই আজ পারফেক্ট বাঙালি মেয়ে লাগছে। সত্যি অর্থে বাঙালি। দেশীয় মেয়েদের শাড়ি পরিয়ে দিলেই বোঝা যায় তারা যত রকম পোশাক পরুক, তাদের জন্য শাড়ি তৈরি আলাদা করেই। আয়নাজ আজ হিল পরেনি। শরীরের দুর্বলতা সাথে হাঁটুর জ্বলন পুরোপুরি কমেনি এখনো। প্যালেসে মানুষের ঢল। মেরির হাত চেপে ধরে আয়নাজ। আজ যেন দুনিয়ার মানুষ সব চলে গেছে। কি জানি, তবে দেখ দেখ
চারিদিকে হ্যান্ডসাম সকল। মেরি বলে ওঠে। আয়নাজ দুষ্টমি করে। ইস, দেখা মানা তোর এইসব, ভাইকে বলে দিব। আমি তোর জন্য দেখছিলাম, প্রমিস। মেরি বললে হাসে আয়নাজ। ধুর, আমাকে কে পছন্দ করবে? এতটা অগোছালো আর অপরিষ্কার আমি। আয়নাজ নাকে আঙ্গুল ঘষে বলে। ইস, যে করবে সে একদম সোনায় সোহাগা পাবে, সাথে বিছানা থেকে তোকে উঠতেও দিবে না। মেরির কথায় মেয়েটা এতটা লজ্জা পায় মুখ নুইয়ে ফেলে। প্রধান ফটকের সম্মুখে কায়নাতকে দেখে পা থামে আয়নাজের। সে আরেকটু চেপে যায় মেরির পানে। মেরি জিজ্ঞাসা করে, কি হয়েছে তোর? না, হাঁটুতে একটু চাপ হচ্ছে, আমায় ধর। আয়নাজ দৃষ্টি অন্যদিকে ঘুরিয়ে বলে, ওহ গড, তুই সাবধানে হাঁট, আর ব্যথা না পাস যেন। মেরির কথায় হাসে আয়নাজ। কায়নাতকে পার করলেও আয়নাজের মনে একটা সংখ্যা চেপেই থাকে। তারপর হঠাৎ সে সংখ্যা কই যেন উবে গেল। কেন গেল? সামনের খয়েরি রঙের তামাটের মানব, হাতে সাদা গ্লাভস, রাজা ইলহামের সাথে দাঁড়িয়ে, চেহারায় বেশ ভাব, কঠোর, কোনো গুরুত্বপূর্ণ কিছু নিয়ে আলোচনা বুঝি। এমন লম্বা মানবকে দেখে যে কেউ কি গলে যাবে? হ্যাঁ, যাবে। এই যে আয়নাজ 2 বার হোঁচট খেল, কিন্তু এত রেডি শেডি হয়েও সুন্দর রূপটা দেখল কই জাভিয়ান? দেখল তো তার হোঁচট খাওয়ার দৃশ্য। আয়নাজের চুলগুলো এলোমেলো হয়ে আসে। সে সোজা হয়ে দাঁড়ালো। চুল ঠিক করার জন্য মাথায় হাত দিলেই দেখে জাভিয়ানের দৃষ্টি তার পানেই। মেয়েটা শাড়ি খামচে নেয়। শকুনি দৃষ্টি, খুবলে শাসনের দৃষ্টি। নিশ্চয়ই সুযোগ পেলে এই হোঁচটের জন্য বকবে। মনে মনে মন খারাপ করে মেয়েটা। দৃষ্টি নিচু করে অন্যদিকে হাঁটতে থাকে। অথচ জাভিয়ানের কোনো হুঁশ জ্ঞান কিছুই নেই। সে অবাক বনে মেয়েটার রূপে। শাড়িতে আয়নাজ, তার ব্রেইনলেস বি। বুকের মাঝের উতাল পাথাল উপেক্ষা করেছে ইলহামের দেওয়া বক্তব্য। সে নজর ঘুরিয়ে ঘুরিয়ে কেবল আয়নাজের অবয়বের খোঁজে। ভেতরটা বলে ওঠে, যেটা হচ্ছে আমার এই মেয়ের জন্য, সেটা আমার জীবনের সবচেয়ে ভয়ানক অ্যাডিকশন হচ্ছে। পরক্ষণে রাজার সামনেই জাভিয়ান নিজের মুখে হাত রাখে। 2 আঙ্গুলের ভাঁজের মধ্যে দৃশ্যমান তার দৃষ্টি। ওই যে মেয়েটা দাঁড়িয়ে পিলারের সম্মুখে, সোনালি চুলগুলো নেড়ে নেড়ে হাসছে, কথা বলছে। পাগল একটা, যে জাভিয়ানকে তার প্রতি দুর্বল বানাতেই কি কামিয়াব। কি বলছো তুমি এটা বি? অন্যরকম লাগছে তোমাকে, তাই কি আমার সহ্য হচ্ছে না তোমার এই অন্যরকম রূপটা? আমার অস্থিরতার কারণ হিসেবে অন্যরকম একটা শাস্তি তুমি অবশ্যই প্রাপ্য, ফর্মিকা। জাভিয়ান মুখ থেকে হাত নামায়। পাশ থেকে ইলহাম কাঁধে হাত রাখে জাভিয়ানের। আরে ওকে? ইয়েস, ক্যারি অন। জাভিয়ান আফসা তার কথা শুনলেও দৃষ্টি আবারও মেয়েটার পানে দেয়। আয়নাজের কমল হাত তার সোনালি চুল ছুঁয়ে ছুঁয়ে অন্যদের সাথে আলাপ করছে। বাকি কোনো দিকে তার তলব নেই। জাভিয়ানের শক্ত অন্তরটা ইলহামকে যেন চিৎকার করে বলছে, I'm not okay. That brainless bee is stealing all my focus, annoying me, and putting all my thoughts toward her, leaving the rest in ruins. আমি ঠিক নেই। ওই ব্রেনলেস মৌমাছি আমার সকল ফোকাস তার দিকে নিচ্ছে, আমাকে বিরক্ত করছে। আমার সব চিন্তা তার পানে কেনে বাকি সব ভাঙচুর করছে। সাহসী সৈনিক জাভিয়ান রেহানকে আমার দ্বিতীয় কন্যা জেসমিনের সাথে বিয়ের প্রস্তাব দিয়ে আমার সুপ্রিয় অতিথিবৃন্দ এবং আমার রাজ্যের সকলকে আজ এই মহান দিনের সুখবরটা দিতে চাই। রাজা ইলহামের এমন আচানক বক্তব্যে সকলে চমকিত। সবচেয়ে বেশি অবাক জাভিয়ান নিজে। তার পা থেকে মাথার তালু ক্রোধে মত্ত। তামাতে কানের কিনারায় রক্তিমাভাস সুস্পষ্ট। এমন একজন দায়িত্ববান রাজা এমন ছলনা কিভাবে করতে পারে, তাও তার ভরা মজলিসে? তার কি কোনো জ্ঞান নেই? একটা বার পরক্ষণে মনে আসে সেদিন কায়নাত তাকে এই ব্যাপারে বলতে চেয়েছিল বা কিছুটা বলেছিল, যা সম্পূর্ণ উপেক্ষা করে জাভিয়ান, যার সুযোগ নিয়ে এই ষড়যন্ত্রের পিছে কায়নাতের হাত আছে বলে মনে করে এই বলিষ্ঠ সৈনিক। তবে ঘটনাটা নিয়ে সে কায়নাতের সহিত আলোচনাকে অকাজ বলে মনে করে। তার যত কথা হবে স্বয়ং কিংয়ের সাথেই হবে। ঘটনায় জাভিয়ান না যতটা অবাক, তার চেয়েও সহস্র গুণ বেদনায় আয়নাজ কায়সার নামক মেয়েটি। যদিও জানে না সে কিসের পীড়ায় বুকটা এমন ধক করে উঠেছে তার, কিন্তু কিছু একটা অনুভব তো করল, তাও জাভিয়ানকে নিয়ে। মেয়েটার আঁখিতে অশ্রু আসে। ওই যে দূরে দাঁড়ানো সৈনিকের অয়ব দেখতেও পাচ্ছে না ঝাপসা দৃষ্টির তরুণ। নাকটা পিটপিট করে ওঠে। কেন তার এমন কষ্ট লাগছে? প্রিন্সেস জেসমিনের বিয়ে হবে তাই, নাকি জাভিয়ান রেহান অন্যের হয়ে যাবে তাই?
জানে না অগোছালো মেয়ে। জীবনে প্রথম হয়তো কোনো সংবাদ মেয়েটার বুকে এতটা বেদনা সৃষ্টি করল। সকলের করতালিতে মুখরিত পরিবেশ, প্রিন্সেস জেসমিনের ভাবভঙ্গিও মেয়েটা দেখতে পাচ্ছে না। খুব করে বাথরুম চেপেছে তার দুঃখে। শাড়িটা কোনো রকমে ধরে দৌড়ায় আয়নাজ। যেতে যেতে মেরিকে বলে ওঠে, আমি ওয়াশরুমে যাচ্ছি, এরপর কটেজে চলে যাব, মাকে বলে দিস। মেরি তার পিছে ছুটতে গিয়েও গেল না, কারণ জাভিয়ান রেহান তার হাতের লাল রঙা ড্রিঙ্কসের গ্লাস ফ্লোরে ফেলে। কাঁচ ভাঙ্গার শব্দ, তার দিকে সকলের উৎসুক নজর। সাত পাঁচ চিন্তা না করে জাভিয়ান হুল্লোড় করে বলে ওঠে। আই এম নট ইন্টারেস্টেড। তার এমন বাক্যে গোটা পরিবেশ থমথমে হয়ে যায়। কানাকানি ফিসফিস শব্দে চারদিক আন্দোলিত। কি থেকে কি হয়ে গেল? প্রিন্সেস ইনারা জানতো এমন কিছুই হবে, কারণ কায়নাতের দেওয়া ইনফরমেশন জাভিয়ানকে দেওয়া সারপ্রাইজ বেজ্জতি ছাড়া কিছুই বয়ে আনবে না। কি বলছো জাভিয়ান, তুমি জেসমিনকে পছন্দ করো না? রাজা ইলহামের এমন প্রশ্নে ফিসফিস শব্দ আরও বেড়ে যায়। অপমানে মুখটা এতটুকু হয়ে আসে কিংয়ের, কিন্তু কিছু করার তো নেই। জাভিয়ান যেটা সিদ্ধান্ত নিবে সেটাই শেষ ফয়সালা। জেসমিন আতঙ্কিত দৃষ্টিতে পুরুষটাকে দেখছে, যে রেগে এখন চেহারা পরিবর্তনই নেয়। না, ব্যাপারটা এখানে ক্লোজ করুন। এমন একটা ঘটনার মাঝেও জাভিয়ান মুখে উত্তর দিচ্ছে না ঠিক, কিন্তু দৃষ্টি তার অগোছালো রমণীকে খুঁজছে। মেয়েটাকে সে দেখছে না, তার মা, বাবা, ভাই, ওই যে মেয়েটার সঙ্গী সবাইকে দেখছে, উপস্থিত সকলকে, কেবল ওই দুষ্টু বালিকা ব্যতীত। কিং খুবই লজ্জাবোধ করলেন। আশেপাশে কায়নাতকে খুঁজেও লাভ হয়নি, বদ ছেলে ঝামেলা পাকিয়ে পালিয়েছে। রাজ্যের সকলের সামনে এমন নাস্তানাবুদ হওয়াতে তার সুর যেন বেরোচ্ছে না গলা দিয়ে। প্রিন্সেস জেসমিন যতটা খুশি ছিল, এখন তার আকাশসম অন্ধকার মুখে ভাসমান। এতটা অপমানিত হবে সে জনসম্মুখে কখনো ভাবেনি। সে তো ভেবেই নিয়েছিল জাভিয়ান তার ওপরে আগ্রহী। মাঝে মাঝে তাদের দৃষ্টি মিলত। জাভিয়ান তো প্রায় তাদের তিনজন তথা আয়নাজ, মেরি, জেসমিনের পানে দৃষ্টি দিত। তাহলে কাকে দেখার জন্য? আয়নাজ, মেরি দুইজনের কথা ভাবলেই তার মাথায় আসে কখনোই না। সে ভেবে পায় না, সিদ্ধান্ত নেয়। জাভিয়ানকে জেসমিন কখনো বোঝেইনি। কিং ইলহাম কি বলবে ভেবে কুল দেখল না, লজ্জায় পড়েছে ব্যাপক। অন্যদিকে বিরক্ত জাভিয়ান আয়নাজকে দেখতে না পেয়ে কিং কিছু না বললে সে নিজ থেকে উত্তর দিয়ে তার খরগোশটাকে খুঁজতে যাবে। সে মনে মনে তেজি সুরে আওড়ায়, স্মল পি, আই নিড ইউ রাইট নাও। রাজা ইলহাম কিছুটা দোটানায় ভোগে। কি দিয়ে শুরু করবে ভাবতে পারছে না যেন। জাভিয়ান ভ্রু কুঁচকে সেদিকে থমকে রইল, অথচ তার মাথায় অগোছালো রমণীর শাড়ি পরিহিতা প্রতিচ্ছবিটি কিলবিল করছে। জাভিয়ান, রেহান তার সাথে রাত কাটাতে কত দেয়? গোল্ড দেয় নাকি ইতালিয়ান মুদ্রা? কায়নাত দাঁড়িয়ে ওয়াশরুমের সম্মুখে, বুকের সাথে হাত গটিয়ে, তার পরিহিত প্রিন্স কোটে সোনার বোতাম স্থায়ী। আয়নাস ওয়াশরুম থেকে বেরিয়ে লোকটিকে দেখেই পায়ের তলার মাটি হারায়। তার মস্তিষ্ক অত্যন্ত বেদনাদায়ক। সে ওয়াশরুমে বসে বুঝেছে তার মন কেন খারাপ, কার জন্য খারাপ, কিন্তু সেই মন খারাপের কোনো মানে হয় না। ওই কঠোর সৈনিকের সাথে বিয়ে হবে প্রিন্সেস জেসমিনের, কিন্তু সেটা ভেবেই কেমন কান্না পাচ্ছে তার। কেঁদেছেও বসে বসে কিছুক্ষণ। আর এখন কায়নাতের এমন এলোমেলো কথা শুনে আয়নাজের অন্তর ভারী হয়। তার সকল বোকা কথা, দুষ্টমি এসব লোপ পায় প্রিন্স কায়নাতকে দেখলে। এমন বাজে কথা শুনে আয়নাজ উত্তর দেওয়া ভুলে বসে। চোখ তুলে তাকালে লম্বাটে কায়নাতকে ঝুঁকে তার নিকট। স্পিক আপ স্লাট, কত দিব এক রাতের জন্য? সরুন। ভঙ্গুর সুরে বলে আয়নাজ, তার সাথে বেয়াদবি করাও যাবে না, বাড়তি কথাও বলা যাবে না। পাছে গর্দান যাওয়ার নির্দেশনা দিলে বা গুহায় ঢুকিয়ে আটক যদি করে। হাউ ডিয়ার ইউ, আমাকে সরুন বলার সাহস কিভাবে হয় তোর? হ্যাঁ? কায়নাত শক্ত হাতে আয়নাজের বুকের ওপরের দিকে শাড়ির আঁচল খামচে ধরে। চোখে তার অসহ্যকর লালসা নাকি ক্রোধ বোঝাই গেল না। আয়নাজ ভয়ে অতটুকু হয়ে আছে। তার আখির ফাঁকে অশ্রুর রোনাদল, চোখের পাতা কেঁপে উঠেছে। কায়নাত তার ঝাপটানো থাবায় আরও কাছে টানে তাকে, কপালে টোকা দিয়ে বলে, জাভিয়ান, ছুটে দিলে তো এইভাবে কাঁদিস না, তাই না? আমার বেলায় কেন? প্রিন্স কায়নাত, আপনাকে কিং ইলহাম জরুরি তলবে ডেকেছেন। দূর থেকেই এমন কণ্ঠস্বর ভেসে আসছে, রাজমহলের কেউ
হাতের মাইক দ্বারা তার গোপন খোঁজে জারি। কায়নাত অত্যন্ত বিরক্ত হয়, তবে আয়নাজের সুন্দর চোখ জোড়ায় আরেকবার নজর বুলিয়ে নেয় দ্রুত। মেয়েটার নাকের পানি ঠোঁট অবধি এসে পৌঁছায়। সেটা দেখে নাক সিটকে দূরে ঠেলে তাকে লম্বা লাথিতে তার পায়ে আঘাত করে ওয়াশরুমের মেঝেতে ফেলে দেয় আয়নাজকে। তোর এই ছোট্ট শরীরে আমার নামের দাগে ভরিয়ে দিব, মাইন্ড ইট। প্রিন্স কায়নাত হেঁটে যাচ্ছে, মাইকের কথা অনুসরণ করে। এমন বাজে বাজে কথাবার্তায় গা ঘিন ঘিন করে আয়নাজের। সে অগোছালো, চঞ্চল, একটু বোকা, কিন্তু মায়া মর্যাদা অনেক। শাড়ির সেই ফেব্রিক দিয়ে নাকের পানি মুছে নেয় মেয়েটা। ফলস্বরূপ তার পেলব চামড়া কিছুটা ছিঁড়ে আসে। জ্বলনের তাড়নায় আরও বেশি কান্না পায় তার। কয়টা দুঃখে সে কষ্ট পাবে ভেবে পায় না। সব কিছুর দুঃখে ফিকে পড়ে জাভিয়ানের কথা মনে এলেই। তবে সিদ্ধান্ত নেয় আজকে থেকে আর এই মহলে প্রবেশ করবেই না সে, কোনো অনুষ্ঠানেও না। পরক্ষণে রমণী উঠে বসে ধীরে। এত জোরে লাথি পড়েছে পায়ে তার, উঠতেও কেমন ধিদা। এর মাঝে আয়নাজ খেয়াল করে ওয়াশরুমের বাহিরে আবারও পায়ের শব্দ, ঠক ঠক জুতার হুঙ্কার। এমন জুতার শব্দ উচ্চ বিলাসী মানুষদের, যেমনটা হয় জাভিয়ান আর কায়নাত হাঁটলে। জাভিয়ান কি তার খোঁজে এসেছে, অথচ নিজেই গালে হাত রেখে উত্তর দেয়, উনি আর আসবে না আয়নাজ, কখনো আসবে না। উনি এখন প্রিন্সেস জেসমিনের। কায়নাত আসার সংখ্যায় মেয়েটা কোনোভাবে উঠে দৌড়ানোর তলবে। স্বামী ব্যতীত অন্য কারো ভোগপণ্য হবে না সে, কখনো না। কোনোভাবে বেসিন ধরে দাঁড়ালে বোঝে তার পায়ের হাড়ে মারাত্মক ব্যথা, তাও দৌড়াতে তো হবে। সে ওয়াশরুম থেকে আলগোছে বেরোতে নিলে তাকে কাঁধে তুলে নেয় কেউ। মেয়েটা চিৎকার করার সম্ভাবনা জেনেই আগে থেকে লোকটা উল্টো হাতে তার মুখ চেপে ধরে। জাভিয়ান, এটা জাভিয়ান রেহান। এই সুবাস আয়নাজ চিনে, কিন্তু সে কেন আবার আয়নাজকে স্পর্শ করেছে? বাগদত্তা লোকটা প্রিন্সেস জেসমিনের। আশ্চর্য, আশ্চর্য, আশ্চর্য। আয়নাজ বড্ড নড়াচড়া করে, কিন্তু সম্ভব হচ্ছে না। লোকটা তার কোমর চেপে আছে শক্ত করে, মুখের নড়নও অসম্ভব। তার সব দাঁত না ঢুকে যায় মাংসের আজ। মেয়েটা যতটা দুঃখে ছিল এখন ততটাই উত্তেজিত। জাভিয়ান করতে চাচ্ছে কি তার সাথে? আর এইভাবে কাঁধে উঠিয়ে নেওয়া কোন ধরনের আচরণ? আয়নাজ খেয়াল করে মহলের একটা চিকন রাস্তা ধরে জাভিয়ান তুলে নিয়ে যাচ্ছে তাকে। কি হচ্ছে এইসব? যদিও সে জানে জাভিয়ান উল্টাপাল্টা কিছু করবে না, তাও মনটা ছটফট করে। কায়নাত টের পেলে তাদের হাতে নাতে ধরলে একদম ইজ্জত নিয়ে ছাড়বে। জাভিয়ান প্রবেশ করে রাজমহলের থিয়েটারের একটা গোপন কক্ষে, যেখানে না আছে কোনো গার্ড, না আছে কোনো সুরক্ষা। এটা মূলত একটা ওয়েস্ট কক্ষ, অর্থাৎ বাতিল। তারা দুইজন যে মজলিস থেকে গায়েবে সেটা কারো মাথায় আসার কথাও নয়। এক তো কায়নাত ভাবছে আয়নাজের অপমানের কারণে আয়নাজ কেঁদে কেঁদে বাসায় যাবে পায়ের ব্যথা নিয়ে। আর দ্বিতীয়ত জাভিয়ান যখন প্যালেস থেকে যাচ্ছিল তখন তার ঘোষণায় শুনেছে সে ফরেস্ট যাচ্ছে শিকারে। আর মেরি এলিকে আয়নাজের কথা শুরুতেই জানিয়েছে। মেয়ের শরীর ভালো দিকে চিন্তা করে এলি শান্তি পায়। মেয়ে কটেজে ফিরেছে শুনে। বাদবাকি সবাই প্রিন্সেস ইনারার বিয়েতে ফোকাস করছে। কানে কানে টপিক আবার প্রিন্সেস জেসমিন না হওয়া বাগদান নিয়ে। সবাই যেন এক অন্যরকম উৎসবে মেতেছে। বিয়ের অনুষ্ঠান শেষের অনেক সময় বাকি এখনও। অত্র কক্ষের সুইচ বোর্ড টিপে জাভিয়ান আলো জ্বলায়। মেয়েটাকে কাঁধ থেকে নামালে বুকটা ধকধক করে ওঠে আয়নাজের। এই কক্ষে একপাশে দেয়ালটা পুরোটাই আয়নায় তৈরি। তার এলোমেলো শাড়িতে অনাবৃত সফেদ পেটের দিকটা দৃশ্যমান, যা জাভিয়ান তাকে কাঁধে তুলে নেওয়ার সময় নষ্ট হয়েছে। সেই দৃশ্য জাভিয়ান নিজ চোখেই দেখে। অন্য সময় জাভিয়ান দৃষ্টি সরিয়ে নিত, কিন্তু আজ পেছন থেকেই ওই রকম ভঙ্গিমায় দাঁড়ানো মেয়েটার পেটের দিকটায় শাড়ি টেনে দেয়। সেরেমনি ছেড়ে ওয়াশরুমে কে? কারাতকে যখন দেখছিলাম না, সাথে তোমাকেও না, আমি কতটা টেন্স ছিলাম তুমি জানো? জাভিয়ান আয়নার অবয়ব মাপে তাদের। লোকটা বৃহৎ, আর আয়নাজ এক ছোট্ট পক্ষী তার নিকট। জাভিয়ানের চেহারায় অযথা রাগ নয় কি? তাহলে কি অযথা ক্রোধ? কেন? তাকে নিয়ে এত ভাবনার আছেই বা কি? আপনি এখন প্রিন্সেস জেসমিনকে নিয়ে ভাবুন। আপনি আমাকে কোলে তুলছেন কেন? ও কাঁধে, হ্যাঁ কাঁধে তুলেছেন কেন? আপনি আমার স্বামীর অধিকার। আয়নাজ পুরো কথাটা আজ বলার ইচ্ছেই ছিল না। সে মাথা নুইয়ে ফেলে, কেমন যেন করছে বুকের ভেতরটা। কায়নাত
এইখানে তারা এমন কিছু জানলে অবস্থা রাখবে না মুখ দেখানোর। হু ইজ প্রিন্সেস জ্যাসমিন? ওর সাথে আমার কি? তোমার হাজব্যান্ডের বেশিরভাগ অধিকার আমি হরণ করেছি, এটা বলার ছিল। জাভিয়ান তার কাঁধ ধরে ঘুরে দাঁড় করায় তাকে। প্রিন্সেস জেসমিনের সাথে ঘটা কাণ্ডে সে এতটা বিরক্ত যে ওই মেয়েটার অস্তিত্ব ভুলতে চাচ্ছে। আয়নাজ নড়ে, কাঁধ ছাড়ানোর চেষ্টা করলে জাভিয়ান ভ্রু কুঁচকে তাকায়। দৃষ্টি তার ঠোঁটের ওপর ছিলে যাওয়া জায়গায় বৃদ্ধা আঙ্গুল ছোঁয়ালে সেথায় আয়নাজ চোখ খিচে ফেলে, বলে, জলে। কিভাবে করেছো এটা? উফ, মেয়েটা। জাভিয়ান টিস্যু দিয়ে ঠোঁটের ওপরের দিকটায় আলতো মুছে দেয়। আয়নাজ জাভিয়ানকে ধাক্কা দিতে চায়, কিন্তু লোকটাকে স্পর্শ না করে সে কিছুটা পিছু হওয়ার জন্য উদ্যত হলে জাভিয়ান তার কোমর চেপে ধরে। টাচ মি বি। আয়নাজ দুদিকে মাথা নাড়ে। না, আমি এমন মেয়ে না, আমি বাজে মেয়ে না, আপনি সরে যান। প্রিন্সেস জেসমিন আপনার বাগদত্তা, এখন ওনার সাথে আপনার সব কাজ। কথাগুলো বললেও আয়নাজের ভীষণ কান্না পায়। সে হুহু করে কান্নায় মশগুল হয়। পায়ের ওপরেও কেমন একটা ধ্বংসপীড়া নেমেছে। কায়নাতকে মনে মনে গালমন্দ করে সে। এঙ্গেজমেন্ট না হলে বাগদত্তা কিভাবে হবে? আমি তোমার জন্য টেন্স ছিলাম, আর কিছু আমার মাথায় ছিল না তখন। আমার যত কাজ তুমি অগোছালো মেয়েটা তোমার আয়ত্তে নিয়েছ। জাভিয়ান তার থুতনিতে আঙ্গুল ছোঁয়ায়। মানে কিং তো বলল। কিং এর কথা আমি নাচবো? আমাকে অন্যের কথা নাচের লোক মনে হয়? আয়নাজকে ছাড়ে জাভিয়ান। মেয়েটা দোতানায় ভুগছে। সে নরম দৃষ্টিতে তার পানে চায়। জাভিয়ান কক্ষে থাকা একটা চেয়ারে বসে। আয়নাজ ওভাবেই দাঁড়িয়ে থাকে। তাহলে প্রস্তাব নাকচ করেছে জাভিয়ান রেহান, তাও প্রিন্সেসকে বিয়ে করতে নাকচ করেছে। আয়নাজ জিহ্বা দিয়ে ঠোঁট ভেজায়। তার গাঢ় লিপস্টিক ঠোঁটের পাশেই লেপ্টে যায়। জাভিয়ান তার এমন অবস্থা দেখে কিছুটা হেসে ওঠে। চিবুকের নিচে হাত রেখে পাশে তাকিয়ে বিড়বিড় করে, রাগাচ্ছা বাচ্চা। আপনি প্রিন্সেস জেসমিনের সাথে বিয়েতে রাজি না হয়ে হাসছেন? আয়নাজ তার বোকা বোকা দৃষ্টিতে তাকিয়ে প্রশ্ন করে কঠোর লোকটাকে। জাভিয়ান তার কথাই উত্তর দেয়নি, কেবল দেখে রইল অগোছালো একটা মেয়েকে যে শাড়ি পরে তোর হৃদয়কে আজ দখল করলো তার নামে। হত্যা তো অনেক আগেই করেছে এই পাগল মেয়েটা তার অন্তরকে। তো কি কাঁদবো? এই তোর রাতে সমস্যা কি নিয়ে? জাভিয়ান তাকে গমগমে সুরে প্রশ্ন করে। কই না, কিছু না। মেয়েটা খুশি হয় মনে মনে। কি সাংঘাতিক ব্যাপার! আয়নাজের সেই বুকের কষ্টটা এখন নেই, একদম নেই। সে যে জাভিয়ানের জন্য কষ্ট পাচ্ছিল এটা কি বলবে লোকটাকে? পরক্ষণে মাথা নাড়ে দুই দিকে। না না আয়নাজ, লোকটা তোকে কাঁচা খেয়ে ফেলবে। এই পাগল, মাথা নাড়ছে কেন এমন? জাভিয়ানের প্রশ্নে সে বোকা বোকা হাসে। হাতের উল্টো পিঠে কপালে মুছে বলে, এমনিতেই আমি তো পাগল, তাই। ফ্রেন্ডলেস বি, এদিকে আসো। জাভিয়ান তাকে হাতের ইশারায় ডাকে। লোকটাকে আজ কেমন কেমন অচেনা লাগছে আয়নাজের। সব সময়কার যে দম্ভকতার একটা আচরণ করে, চোখে তেজ নিয়ে থাকে, তাকে ভয়ানক দৃষ্টিতে দেখে আজ সব কেমন মিয়ে। কোথাও আয়নাজের জন্য একটা মায়া দেখতে পাচ্ছে জাভিয়ানের খরগোশটা। আয়নাজ মাথা নাড়ে। সে হাঁটতে গেলে পায়ে ব্যথা অনুভব করছিল পূর্বে, তাই লোকটার সামনে না হাঁটার পণ করে। কায়নাতের ব্যাপারে যদি কিছু জানে নিশ্চয়ই হট্টগোল করে ছাড়বে জাভিয়ান। আমি উঠলে কিন্তু আমার কোলে এনে বসাবো, আয়নাজ। আমি এমনিও রেগে আছি। জাভিয়ান চেয়ারে গা এলিয়ে দেয়। তার দৃষ্টিতে রাগ স্পষ্ট। মেয়েটা ভয় পায় আর কোলে উঠতে চায় না সে। তাই ধীরে পা ফেললে বুঝে পায়ে বেশ ব্যথা। জ্বর ছেড়েছে অল্প সময় পূর্বে, তাই শরীরটাও খুব দুর্বল। আয়নাজ মুখে শব্দ না করলেও কেমন যেন ব্যথায় মুখটা তার নীল হয়ে আসে। জাভিয়ান লক্ষ্য করে সবটা। চেয়ারে বসে বলে ওঠে, বলো যে তুমি পায়ে ব্যথা পেয়েছ। মিথ্যে বললে আমি নিজ হাতে তোমার শাড়ি উঠাবো। জি স্যার গো, ব্যথা পেয়েছি। আয়নাজ খুবই ধীর সুরে আওড়ায়। জাভিয়ান উঠে চেয়ারটা তার দিকেই টেনে নেয়। মেয়েটার বাহু ধরে বসার ইশারা করে। বিনা বাক্যে সে ঝুঁকে যায় তাদের অবয়বের ওপর। আয়নাজ কিছুটা নড়ে ওঠে। দৃষ্টি নামিয়ে লোকটাকে বলে, আমি ঠিক আছি স্যার গো, আপনি একটু দূরে সরে গিয়ে বসুন। কেন? আমি কাছে থাকলে কি হয়? কি সমস্যা হয়? জাভিয়ান মেয়েটার অধরে লেপ্টে যাওয়া লিপস্টিক বৃদ্ধাঙ্গুল দিয়ে মোছে। সেই আঙ্গুল নিজের সম্মুখে এনে অধর ছোঁয়ায়। জাভিয়ানের কপালে 2 গোছা চুল এসে হানা দেয়। দৃষ্টি নিভু খোলা, টমাটে সুদর্শন যুবকের খরসান চোয়াল।
আখির সেই নিভু নজর অত্যন্ত মনকাড়া। আয়নাজের ভেতরে উত্তাল ঝড়। সে এমন একটা দিন স্বামীর সাথে কাটাবে বলে ধার্য করেছিল, সেটাও জাভিয়ান কেড়ে নিল তার থেকে। আয়নাজের লাজে অপমানের সংখ্যায় বুকটা ধরধর করে ওঠে। সে দুই হাতে অধর চেপে ধরে, দৃষ্টি বিস্ফোরিত, অথচ জাভিয়ান তার মোহে আটকে। এমন রূপ লোকটার আয়নাজ কখনো দেখেনি। কি হবে এখন?